সুদূর কষ্ট করে স্যার আমাদের মাঝে এসে যে আমাদের উপদেশ দিচ্ছেন, আমি আসলে কংগ্রেচুলেশন জানাই। এই চুয়াডাঙ্গা জেলায় অনেক সন্তান আছে, সবাই যদি এভাবে এসে কিছু পরামর্শ দেয়, মানুষের কিছু না কিছু উপকার হবে। পরামর্শ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই পরামর্শ নিলে আমরা প্রিভেনশন পাবো। তো আমার কিছু প্রশ্ন স্যারের কাছে আছে, সেটা হলো আমরা জানি যে আমরা ছোটবেলায় পড়ছি হয় দ্য ব্লাড প্রেসার পার্সেন্টেজ অ্যাবভ 10 দ্যাট ইজ কল্ড হাইপারটেনশন। একটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি। আমরা হলো সেকেন্ডারি কজগুলো জানতে পারছি, কিন্তু 80% কজ জানতে পারছি না। আমরা এই ইদানিং শুনছি যে এনজিওগ্রামের মাধ্যমেও ব্লকেজ ছাড়ানো সম্ভব। এটা সম্বন্ধে স্যার আপনি যদি একটু বলেন। এক আর দুই নম্বর হলো আমি একজন ডাক্তার হিসেবে আপনাদেরকে জানাচ্ছি, সেটা হলো যে আমরা দেখা যাচ্ছে একটা আপনি জান একজন আপনার বাড়ির পাশে যে ডাক্তার যিনি আছে তাকে দেখাচ্ছেন, এটা ঠিক আছে। যখন আপনার প্রেশার ধরা পড়তেছে তখন আমার মনে হয় আপনারা এখন জেলা পর্যায়ে কিন্তু কার্ডিওলজিস্ট আছে, আপনাদেরকে রেফার করা উচিত। আপনাদের ম্যান টু ম্যান আপনি যা চিকিৎসা দিচ্ছেন একটা কার্ডিওলজিস্টের কাছে দেবেন, কারণ ওনারাই বলতে পারবে যে প্রেশারের ওষুধ চলবে কি চলবে না। এই ডিসিশনটা আপনারা গ্রামে বসে সেই ডাক্তারের কাছে দেবেন, সে আপনার জন্য অনেক উপকার করছে, যে সে আপনাকে ধরে দিচ্ছে 7 দিন 10 দিন মেপে দেখলেন আপনার প্রেশার কমতেছে। তাহলে আপনি কি করবেন, এটা নিয়েও হলো এখন যেহেতু কার্ডিওলজিস্ট পাওয়া যাচ্ছে, আগে মেডিসিন বিশেষজ্ঞ দিয়ে আমরা সব করছি, এখন কিন্তু কার্ডিওলজিস্ট আমরা সব জায়গায় পাচ্ছি। এখানে যদি না হয়, আমরা ঢাকাতে চুয়াডাঙ্গার সন্তান অনেকেই কিন্তু কার্ডিওলজিস্ট আছে, আমরা তাদের কাছে টেলিফোন করেও পাঠাই। তা আমার মনে হয় যে আপনার হার্টকে সুস্থ রাখার জন্য ডায়াবেটিস মেলাইটাস যাদের আছে, বিশেষ করে দেখা যাচ্ছে প্রেশার নেই, ডায়াবেটিস মেলাইটাস দিকে আপনাকে আবার প্রেশারে যাইতে পারে, আবার হাইপারটেনশন যদি ডায়াবেটিস মেলাইটাস মানে মারাত্মক রোগ হতে পারে। এবং ডায়াবেটিস যাদের আছে তারা মনে করে যে বেশি অসুস্থতা বোধ করে না, তারা চিকিৎসায় যাইতে চায় না। 15 বছর পরে এমন অবস্থা হয়েছে যে সে কোনোটাই আর তার ভালো নেই। আমি স্যারকে ওইটাই যে করছি প্রশ্নের ভিতরে, আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে এসেছেন স্যার, শুরুতে এসছে এবং এসকেএমকে জানাই এবং সেবা ক্লিনিককে আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো যে আমরা ব্লকের মাধ্যমে দেখলাম ব্লক আমরা রিং লাগাই এক্সটেন্ড ভালো করছে, তাই না? ব্লক ভালো করছে, যে কথা কমে যাচ্ছে, হার্ট ভালো আছে। হয়তো ওনার কোশ্চেনটা ছিল যে আমরা রিং বসানো বা এটার মাধ্যমে উচ্চ রক্তচাপ চিকিৎসা করতে পারি কিনা। গতকাল আমি ডাক্তারদের এখানকার চুয়াডাঙ্গা তাদের দিনে আমি এই যে দুপুরবেলা জেনে আসছি এখানে, ওইখানে আমি একটা কেস রিপোর্ট এরকম দেখাইছিলাম। সেটা হলো যে এক ভদ্রলোক, ওনার প্রেশার 220/120, 220/120, উনি ওষুধ খাচ্ছেন, প্রথমে 1টা 2টা 3টা 4টা প্রেশারের ওষুধ চলতেছে, এর হাই রোগ। তারপর প্রেশার হলো, এবং এই প্রেশার বেশি থাকার জন্য উনি কি করতেছেন, প্রেশার বেশি থাকার জন্য হার্ট ফেলিয়ার হয়ে উনি 5 বার ভর্তি হয়েছে গত 3 বছরের হাসপাতালে। যখন আসছে আমার কাছে, আমি স্বাভাবিকভাবে একটু উপদেশ দিলাম, দেখেন এরকম তো অনেক কারণে প্রেশার হয়, যদি প্রেশার ওষুধে কন্ট্রোল হচ্ছে না, কিডনির সমস্যা থাকতে পারে, রক্তের সমস্যা থাকতে পারে। আর যদি আপনার বুকে ব্যথা করে, সুতরাং আপনি একটা এনজিওগ্রাম করেন, একটা কিডনি রক্তনালী এনজিওগ্রাম করেন। গতকাল আমি দেখাইছিলাম এখানে এনজিওগ্রাম, বুকের রক্তের 2টা ব্লক ছিল, ব্লক রিং বসায় দেওয়া হয়েছে, আর কিডনি রক্তনালী যে ব্লক ছিল সেখানে কিডনি রক্তনালীতে বাম সাইডে ব্লক। পরে আমি রিং বসায় দিলাম, দেওয়ার পরে রোগী এখন আর হাসপাতালে 4 মাস আগে রোগীর এখন একবার হাসপাতালে ভর্তি হতে হয় নাই, প্রেশার কমে আসছে হলো 130/85, মাত্র 2টা ওষুধ লাগে। এবং এই 2টা ওষুধ আমাকে দিতে হয়েছে, কিন্তু তার হার্টের সমস্যা আছে, তাকে বিটা বোকার মানে এক ধরনের ওষুধ, বিটা লক গ্রুপের ওষুধ দিতে হয়েছে, আর এসি ইনহিবিটর বলে। এটা কেন দেওয়া হয়েছে, যেহেতু তার হার্টের ফাংশন কমে গেছিল, এটা রিমডেলিং প্রিভেন্ট করা বলা, যাতে ফাংশন ভালো থাকে, সেই জন্য আমাকে আরেকটা এসি ইনহিবিটর ওষুধ দেওয়া লাগছে। এখন রোগীর ভালো, ওই যে ভাই যা বললেন সেটা হলো যে আমরা মানে প্রেশারের চিকিৎসাতে যে কোনো ভূমিকা আছে কিনা সেটা এখানে স্টেন্টিং বা সেটা কিডনির রক্তনালী আছে যেটা রেনাল আর্টারি বলে, রেনাল আর্টারিতে আমরা রিং লাগাই, সেখানে ভূমিকা আছে। এই হলো মোটামুটি ওনার কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি
আজকে মহোদয় এই উদ্দেশ্যে নিয়ে স্যার যে আমাদের মাঝে এসেছে, আসলে আমি স্যারকে কি বলে ধন্যবাদ দেবো আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ আমি একদম, আমার মিসেস একদম বসা আছে হার্টের রোগী, তো আসলে চুয়াডাঙ্গার সে ধরনের হাড়ের ডাক্তার না থাকাতে আমার সংসারটাই প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তো যেভাবে হোক স্যারের অ্যাড্রেস পেয়ে আমি ঢাকাতে যাই। আজকে আমার ওয়াইফ সুস্থ এবং আমার পরিবারটাও সুস্থ আজকে স্যারের মতো। আর গর্ব আমার ওখানেই হয় যে একটা চুয়াডাঙ্গার, আজকে চুয়াডাঙ্গার একটি ছেলে আমাদের এলাকার গর্ব, জাতির গর্ব, দেশের গর্ব, স্যারের মতন ডাক্তার যে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমি নিজেকে উদার করে দিতে মনে চাই যে আসলে মানুষ এই ধরনের ডাক্তার হওয়া উচিত এবং মানুষের পাশে এসে আমাদের সার্বিক বিষয় আলোচনা করা আমি এমন মানুষ পাইনি। স্যারের মতন মানুষ আরো উজ্জীবিত হোক, আমাদের মাঝে আসুক এবং এই ধরনের প্রশিক্ষণ দিয়ে আমাদের শরীর মনটাকে সুস্থ রাখুক, এই আহ্বান আমি সবাইকে করবো। আর স্যারের কাছে একটি প্রশ্ন আমার, যে ডায়াবেটিস সাথে উচ্চ রক্তচাপের সম্পর্কটা কি? ধন্যবাদ সকলকে। আচ্ছা, ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক মানে একদম সরাসরি সম্পর্ক তেমন না। যে সম্পর্কটা আছে সেটা হলো যে ডায়াবেটিস যদি দীর্ঘমেয়াদী থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তাহলে ডায়াবেটিসের কারণে আমাদের কিডনির সমস্যা হয়। যদি কিডনির সমস্যা হয় তাহলে ডেফিনেটলি প্রেসার বাড়বে, উচ্চ রক্তচাপ। তাহলে একটা মানুষের আগে ডায়াবেটিস ছিল না, শুধু ডায়াবেটিস ছিল, সরি উচ্চ রক্তচাপ ছিল না, শুধু ডায়াবেটিস ছিল। এক সময় দেখা যাবে যে গিয়ে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করার জন্য 4-5 বছর পরে তার উচ্চ রক্তচাপ হয়ে যাবে, হয়তো কিডনি ড্যামেজ হবে। কিডনি বাড়লে অটোমেটিক্যালি তার প্রেসার বাড়বে। সুতরাং ডায়াবেটিস আমরা বলি সাধারণত মানে একটু যে মাদার অফ অল ডিজিজ, ঠিক আছে? ডায়াবেটিস কন্ট্রোল করলে আমরা অনেক কমপ্লিকেশন থেকে রোগী বাঁচতে পারি। আসসালামু আলাইকুম, আমি মুন্সি শহীদুল্লাহ জীবননগর থেকে এসেছি। আমি স্যারের পাশে। স্যারের কাছে আমার প্রশ্ন, ব্লাডে কোলেস্টেরল হয় কেন এবং এর নিয়ন্ত্রণের পথ কি? এখন হলো রক্তে কোলেস্টেরল হয় কেন, এটার সঙ্গে স্বাভাবিকভাবে আসবে। দেখবেন যেহেতু আপনারা সবাই রোগী, আপনারা দেখবেন যে অনেক সময় একটা মানুষ খাওয়া দাওয়া কম করে, হালকা পাতলা মানুষ, তার কোলেস্টেরল হয়। আবার দেখবেন এটা ওই কালকে জিনাত ছিল এখানে, ওই যে আমার ডাক্তার কথা হচ্ছে জিনাত আপা বলতেছে, জিনাত বলতে একটু বলছে আমার কোলেস্টেরল নরমাল, আমার এনজিওগ্রাম নরমাল, মানে এইটি করছে, এইটি নরমাল, এনজিওগ্রাম দুবার করা হয়েছে, এনজিওগ্রাম নরমাল। আপনারা বলতেছে এরকম যে ওজন বেশি, এই ওজন বেশি হলেও একটা মানুষ দেখা যাবে তার কোলেস্টেরল নরমাল থাকতে পারে। তাহলে কোশ্চেন হলো যে একটা মানুষ চর্বিজাত খাবার কম খায়, একটা মানুষ হালকা পাতলা তার কোলেস্টেরল হাই, আবার আরেকটা মানুষ বেশ আরো উদাহরণ দেয় আমি, আমাদের পুরান ঢাকা অনেক পেশেন্ট আছে আমার যারা 3 বেলা বিরিয়ানি খায়, কেউ কেউ আছে 5 বেলা খায়, মানে নাস্তাটাও করে বিরিয়ানি খায়। এবং যারা মোটামুটি বালকি বয়স, ওনারা বুকে ব্যথার জন্য আসে, ওনার ইসিজি নরমাল, ইকো নরমাল, ইটিডি নরমাল, ইটিডি তো করতে পারে না বয়স্ক মানুষ, তার এনজিওগ্রাম করেছে, এনজিওগ্রাম নরমাল, কোলেস্টেরল নরমাল। তাহলে 3 বেলা বিরিয়ানি না 5 বেলা বিরিয়ানি খায়, কোলেস্টেরল নরমাল। এখন হলো যেমন একটা ব্যাপার আরেকটু উদাহরণ দেয়, সেটা হলো যে আমরা এগুলো কিছু আমাদের কেস রিপোর্ট আছে, কেস রিপোর্টের ক্ষেত্রে সেটা হলো 10-12 বছরের বাচ্চা, ওর দেখা যায় যে কোলেস্টেরল রক্তে 1000-এর উপরে, নরমাল আমাদের কত 150, 1000-এর উপরে কোলেস্টেরল এখানে জমছে, এখানে জমছে, আমরা জানতে লাজমা বলি, হাতে জমছে, পায়ে জমছে, টেন্ডন বরাবর জমছে, রক্তনালীতে জমে, তার ইভেন কোনো হার্ট অ্যাটাক হয়েছে 12-13 বছর বয়সে। তো 12-13 বছর বয়সে সে গরু কাটা খাইছে, খাসি কাটা খাইছে, আর 12-13 বছর সে ডিম কাটা খাইছে, কিন্তু তার কোলেস্টেরল অনেক হাই। তাহলে কোশ্চেন, এই কোলেস্টেরল কোথা থেকে আসবে?
তাহলে মূল যদি আমি সব সংক্ষেপে বলি তাহলে সেটার কারণ হলো জেনেটিক কারণ। জেনেটিক কারণ মানে হলো আমরা সাধারণত বলি যে কোলেস্টেরলটা খাই, যে চর্বিটা খাই, এই চর্বি থেকে মাত্র 10 ভাগ কোলেস্টেরল রক্তে যায়, আর 90 ভাগ কোলেস্টেরল তৈরি হয় আমাদের লিভারে এবং শরীরের অন্যান্য জায়গায়। এখন যদি আমাদের লিভার যদি ফল্টি ভাবে, লিভার যে ফ্যাক্টরি সেটা ভুল করে বেশি বেশি তৈরি করতেছে, ওই যেমন দেখে গার্মেন্টসে দেখেন না জামা তৈরি হয় ঠিক মতো ডিফল্ট ফল্টি জামা তৈরি হয়, এগুলো আবার ডিসকার্ড করে, তেমনি আমাদের লিভারের মধ্যে যে হারে চর্বি রক্ত তৈরি হওয়ার কথা তার চেয়ে বেশি হারে সে কোলেস্টেরল তৈরি করে। তো কোলেস্টেরল তৈরি করলে কোলেস্টেরল বাড়ে, সে রক্তে ছেড়ে দেয়, ছেড়ে দিলে কোলেস্টেরল বাড়তে থাকে, কোলেস্টেরল যা আবার রক্তে জমা হতে থাকে, ব্লক হতে থাকে। তাহলে এই যে কোলেস্টেরল এত বেশি তৈরি হলো, এই তৈরি হতে সাথে খাই নাই, খাই তো নরমাল, কিন্তু তৈরি হতে তার এত বেশি হইতে বাচ্চার মতো। তাহলে আপনার ডিফেক্টটা কোথায়? খাওয়ার যেটুকু তার চেয়ে হলো ডিফেক্টটা বেশি হলো আমার জেনেটিক কারণে বা আমার সমস্যা থাকে তার। তাহলে আপনি যদি খাবার কন্ট্রোল করে এই কোলেস্টেরল কন্ট্রোল করতে চান পুরোপুরি পারবেন না, হয়তো সামান্য একটু কন্ট্রোল হবে। পুরোপুরি কন্ট্রোল করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ওই যে যেখানে সমস্যা, ওই সমস্যার জন্য ওষুধ খেতে হবে। আমরা যে কেউ অ্যাটোবা খান, কেউ রসুবা খান, কেউ রসুটিন খান, তাই না? কেউ হলো লিপিডিন খান, ঠিক না? এই যে বিভিন্ন ওষুধ খান, এই যে বিভিন্ন ওষুধ খাওয়াটা খেলে আপনার রক্তের কোলেস্টেরল কমানো যাবে। আর এমন হতে পারে কি আমাদের জেনেটিক যে সমস্যা আছে, এই সমস্যা কারো কম আর কারো বেশি, যার বেশি সমস্যা তার বেশি বেশি কোলেস্টেরল তৈরি হবে। ইভেন কোনো ক্ষেত্রে আমি কালকে বলতেছিলাম যে ইভেন কোলেস্টেরল ওষুধও কাজ করে না, কোলেস্টেরল কমাইতে পারে না। এই যে তাদের ক্ষেত্রে কি হবে, ভবিষ্যতে জিন থেরাপি আসবে। এই জিন থেরাপির মাধ্যমে ওই নষ্ট জিনগুলো আমরা ঠিক করে তারপরে তাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে? তাহলে কোলেস্টেরল তাহলে আমি গরুর গোশত বা তারপর তাহলে এই স্বাভাবিকভাবে কোশ্চেন চলে আসতেছে, তাহলে আমরা কি খাবো কি খাবো না। ঠিক আছে? এখন কি খাবো কি খাবো না সেক্ষেত্রে কোশ্চেন হলো, যেমন মাছ মাংস